একবার গৌতম বুদ্ধের কয়েকজন শিষ্য গৌতম বুদ্ধকে প্রশ্ন করেন, হে তথাগত, আপনি সবসময় ভোজনকে প্রেমপূর্বক গ্রহণ করার কথা কেন বলেন, আর পরিমাণ মতো ভোজন করতে কেন বলেন? যদি আমরা ভোজন প্রেমের সাথে না করি, তাহলে কি সেটা আর ভোজন বলা যাবে না? অথবা যদি আমরা ভোজন অতিরিক্ত মাত্রায় করে ফেলি, তাহলে কি সেটা বিষক্রিয়ায় পরিণত হবে? গৌতম বুদ্ধ তখন বলেন, আমরা যেমন ভোজন করি আমাদের বিচারও সেই রকমই হতে থাকে। ভোজন কথার মানে হচ্ছে সেই সমস্ত জিনিসের প্রতি যেগুলো আমরা গ্রহণ করি, আর তা খাদ্য সামগ্রী হোক বা অন্য কোনো জানবার বিষয় হোক। আর এই দুটো জিনিসই আমাদের জীবনকে গভীরভাবে প্রভাবিত করে। বুদ্ধ তখন সেই শিষ্যকে বলেন, আমি তোমাকে একটা ছোট কাহিনী শোনাতে চাই। এই কাহিনী থেকেই তুমি আমার এই কথার সারমর্ম বুঝতে পারবে। তাহলে শোনো। অনেকদিন আগের কথা। একজন ধার্মিক সাধু জঙ্গলে একটা কুটির স্থাপন করে বসবাস করতেন। যে কোনো ব্যক্তি তার কাছে কোনো সমস্যা নিয়ে যেত, তিনি তৎক্ষণাৎ সেই সমস্যার সমাধান করে দিতেন। ধীরে ধীরে আশপাশের গ্রামের লোকেরাও সেই সাধুর কাছে তাদের সমস্যার সমাধান জানতে আসতে থাকে, আর সেই সাধুটি সকলের সমস্যার সমাধানও করে দিতেন। ধীরে ধীরে সেই সাধুটির খ্যাতি সমস্ত গ্রাম গ্রাম থেকে শহরে ছড়িয়ে পড়ে। বহু দূর দূর থেকে মানুষ তাদের সমস্যার সমাধান নিয়ে ওই সাধুর কাছে আসতে থাকে। সাধুর এই খ্যাতির কথা ওই রাজ্যের রাজার কাছেও গিয়ে পৌঁছায়। একদিন সেই রাজা তার মন্ত্রী ও সেনাপতিদের নিয়ে সাধুর কাছে এসে উপস্থিত হন। রাজা তখন সেই সাধুকে বলেন, মহারাজ, আমি আপনার অনেক প্রশংসা শুনেছি। আপনি সকলের সমস্যা নিমেষে সমাধান করে দিতে পারেন, আর তাই আমার রাজ দরবারে আপনার থাকাটা সবথেকে বেশি প্রয়োজনীয়। যেখানে প্রজাগণ প্রতিদিন কিছু না কিছু সমস্যা নিয়ে হাজির হন, আপনি এই জঙ্গলে শুধু শুধু আপনার সময় নষ্ট কেন করছেন? আপনার তো এখানে ঠিক করে খাবার দাবারও হয় না, জংলি ফল ভেঙে খেতে হয়, মাটির ওপর শুতে হয়। আপনি কৃপা করে আমার সাথে রাজমহলে চলুন। সেখানে আপনাকে সব ধরনের সুখ সুবিধা দেওয়া হবে। খাবার সময় স্বাদিষ্ট ব্যঞ্জন আর মিষ্টান্ন থাকবে। আপনি সেই সব কিছু খেয়ে আনন্দে থাকুন, মজায় থাকুন। আপনি ফালতু এখানে সময় নষ্ট করছেন। আপনি আমার সাথে রাজমহলে চলুন। এই কথা শুনে সাধু রাজাকে অনেক বোঝাবার চেষ্টা করেন যে সাধু জঙ্গলেই বেশি মানায়, রাজমহলে নয়। কিন্তু সম্রাটও ছাড়বার পাত্র নন। তিনি সাধুর চরণ ছুঁয়ে অনেক অনুনয় বিনয় করতে থাকেন। সাধুকে সম্রাট তার রাজপ্রাসাদে নিয়ে যাবেনি। অনেক পীড়াপিড়ির পর সাধু রাজার সাথে রাজমহলে যাবার জন্য সম্মত হন। অতঃপর রাজা সেই সাধুকে নিয়ে রাজমহলে এসে উপস্থিত হন, আর রাজমহলে রাজা সেই সাধুকে সব রকমের সুখ সুবিধা দিতে থাকেন। ধীরে ধীরে সময় পরিবর্তিত হতে থাকে, আর সময় পরিবর্তনের সাথে সাথে ওই রাজমহলে অবস্থিত সাধুরও অবস্থার পরিবর্তন ঘটে। রাজমহলে থাকতে থাকতে সাধুর ব্যবহার পুরোপুরি বদলে যেতে থাকে। সাধু নিজেও এই কথাটি বুঝতে পারছিলেন না, কেন তার স্বভাবের এই রকম পরিবর্তন হচ্ছে। ধীরে ধীরে সাধুর মনের মধ্যে লোভ জন্মাতে থাকে। রাজমহলের দামি দামি অলংকারের প্রতি তার লোভ তীব্র মাত্রায় বেড়ে যায়। একদিন রাত্রে সকলের অলক্ষ্যে দামি অলংকার ভর্তি একটি ব্যাগ নিয়ে রাজমহল থেকে পালায়, যার মধ্যে রানীর হীরের আংটি, গলার নেকলেস ইত্যাদি মূল্যবান অলংকারও ছিল। পরের দিন সকালে যখন রাজামশাই বুঝতে পারেন সাধু সেই অলংকার ভর্তি ব্যাগ নিয়ে পালিয়েছেন, তখন রাজা ঘোর শহরেই সহ কয়েকজন সিপাহীকে সাধুকে ধরবার উদ্দেশ্যে পাঠান। সিপাহী তন্ন তন্ন করে চতুর্দিক খুঁজতে থাকে, কিন্তু সাধুকে কিছুতেই খুঁজে পায় না। সাধু জঙ্গলের ভেতরে পালিয়ে যায়। জঙ্গলে দৌড়াতে দৌড়াতে সাধু বেশ হাঁপিয়ে ওঠে। জঙ্গলের মাঝ বরাবর এসে সাধু একটি বিশালকায় গাছ দেখতে পেয়ে তার নিচে বসে পড়ে। যেমনই সাধুটি সেই গাছের নিচে বসে পড়ে, হঠাৎই সেই গাছ থেকে একটি ফল মাটিতে এসে পড়ে। ফলটা দেখে সাধুর বেশ লোভ হয়, কারণ এত দৌড়াদৌড়ির পর সাধুটির বেশ ক্ষুধাও লেগেছিল। ক্ষুধা নিবারণের জন্য সাধু সেই ফলটি খেয়ে ফেলে।
ওই ফলটি ছিল এক ধরনের ঔষধি, কারণ ফলটি পেটে যাওয়ার পরপরই সাধু অসুস্থ হয়ে পড়েন। ওই ঔষধিটি সাধুকে ভয়ঙ্করভাবে অসুস্থ করে ফেলে। সাধু এতটাই অসুস্থ হয়ে পড়ে যে তার মৃতপ্রায় হবার মতো অবস্থা হয়ে পড়ে, আর সাধুর শরীর শুকিয়ে একদম সরু কাঠের মতো হয়ে পড়ে। শুয়ে শুয়ে অসুস্থ শরীর নিয়ে সাধুটি মনে মনে ভাবতে থাকে, আমি কেন রাজার এই অলংকার নিয়ে পালাচ্ছিলাম, না জেনে কেন মিছিমিছি আমি অন্যের জিনিসের প্রতি লোভ করতে গেলাম। এই খেয়াল আসা মাত্রই সাধুটি আত্মগ্লানিতে ভুগতে থাকে আর নিজে নিজেই অনুশোচনা করতে থাকে। অতঃপর সাধুটি নানান চিন্তা করে আবার রাজমহলে ফিরে যায় এবং রাজার অলংকার সবই ফেরত দেয়। সাধুকে দেখে রাজা ভীষণ অবাক হন আর সাধুকে জিজ্ঞেস করেন, যখন ফেরতই দেবেন তাহলে এইগুলো নিয়ে পালিয়েছিলেন কেন? এই কথা শুনে সাধুটি রাজাকে বলেন, ক্ষমা করবেন মহারাজ, কিন্তু বেশ কয়েক মাস ধরে আমি আপনার অন্ন খেয়েছি, আর তাই আমার চিন্তা ভাবনা, বিচারধারা, স্বভাব সবকিছুই আপনার মতোই হয়ে উঠেছিল। আর ওই বৃক্ষের ফলকে ধন্যবাদ, যেটা খাওয়ার পর আমার শরীর অসুস্থ হয়ে পড়ে, আর আমি যা কিছু খেয়েছি সবকিছুই অসুস্থ হওয়ার ফলে বেরিয়ে যায়। আর তখন আমি বুঝতে পারি যে আমি কতটা ভুল ছিলাম। সাধুটি তখন রাজার উদ্দেশ্যে বলেন, আপনার যা কিছু ধন আছে সবকিছুই আপনি পরিশ্রম করে উপার্জন করেননি। আপনি হয় সেগুলো কারো কাছ থেকে কেড়ে নিয়েছেন অথবা আদায় করেছেন। এই ধনের কারণে আমারও বুদ্ধিভ্রষ্ট হয়ে যায়। এই গল্পটি শেষ করার পরে বুদ্ধ তার শিষ্যদের উদ্দেশ্যে বলেন, যা কিছুই আমরা গ্রহণ করি না কেন সেটাই আমাদের ভবিষ্যৎকে নির্ধারণ করে দেয়। আর তাই আমি আপনাদের এটা বলতে চাই, কোনো কিছু গ্রহণ করবার পূর্বে এটা জানা দরকার, যা কিছু আপনি গ্রহণ করেছেন সেটা কোথা থেকে আসছে। পাপের মাধ্যমে আসে, ক্রোধ থেকে আসে, ঈর্ষা থেকে আসে, অথবা প্রেম থেকে আসে। কারণ যা কিছুই আপনি আপনার ভেতরে গ্রহণ করেন, সেটা ভোজনই হোক অথবা বিচার, এই দুটোই নির্ণয় করে যে আপনার ভবিষ্যৎ কেমন হবে। তো বন্ধুরা, আশা করি এই কাহিনী আপনাদের নতুন কিছু শেখাতে পেরেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে খুব শিগগিরই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।